আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ আত্মপ্রকাশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বড় জমায়েতের আশা করছেন নেতারা। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের। নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এসব জানিয়েছেন অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতির আলোচনায় ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম ও শীর্ষ নেতৃত্ব। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতার বড় জমায়েতের মধ্য দিয়ে দল ও নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের জায়গা থেকে ওই মঞ্চ থেকেই দিতে চাই এবং আমরা মনে করি যে আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন, আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে। আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। নেতারা জানান, আত্মপ্রকাশের আগেই সারা দেশে সাড়া জমিয়েছে নতুন এই রাজনৈতিক দল। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ আমরা দেখেছি যে এই দল নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে, আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। দেশবাসীর সহযোগিতায় নতুন বাংলাদেশ নির্মাণে নতুন এই রাজনৈতিক দল নেতৃত্ব দেবে বলেও প্রত্যাশা করেন এই দুই নেতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তরুণদের নতুন রাজনৈতিক দল কোনো পরিবার কিংবা ব্যক্তিকেন্দ্রিক হবে না, পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সিদ্ধান্ত গ্রহণের জন্য 4 স্তরের নেতৃত্ব তৈরি করা হচ্ছে। এসব কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এনটিভির সাথে একান্ত আলাপে তিনি জানান, নতুনই দল চলবে কর্মীদের চাঁদার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তহবিল গঠনের মাধ্যমে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এদেশের মানুষের মাঝে। বিশেষ করে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠকরা ফ্যাসিবাদের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে। শুক্রবার তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের কাছে প্রশ্ন ছিল, অন্য রাজনৈতিক দলের সাপেক্ষে নতুন দলের মৌলিকত্ব বা বিশেষত্ব কি থাকবে? আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তরুণ প্রজন্মের নেতৃত্বে। এই রাজনৈতিক দলে একটি গণতান্ত্রিক চর্চা থাকবে এবং ব্যক্তি কেন্দ্রিক, তার পরিবার কেন্দ্রিক যে পরিচালনা, এটি হওয়ার সুযোগ নেই। যে কেউ যদি আমার চেয়ে নেতৃত্বের জায়গায় বিভিন্ন প্যারামিটার যোগ্য হয়, আমার প্রস্তুত থাকতে হবে তাকে ওই জায়গাটি ছেড়ে দিতে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কলুর বলদের মতো খাটতো, কিন্তু দিন শেষে ওই স্বপ্নটা দেখতে পারতো না যে সে একজন এমপি হবে। তো এই পথটা আমাদের এখানে সবসময় খোলা থাকবে। 16 বছরে অনেকেই অনেকভাবে চেষ্টা করে যে খুনি হাসিনাকে উৎখাত করতে পারেনি, সেটা তারা করতে পেরেছে। এই জায়গায় এই তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজনৈতিক যে দলটি হতে যাচ্ছে, সেই দলটি এক্সক্লুসিভ। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির কাঠামো এবং পরবর্তীতে কোন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তারও ধারণা দেন তিনি। একজন আহ্বায়ক থাকবে, একজন আমাদের এখানে সদস্য সচিব থাকবে, একজন বা একাধিক হতে পারে মুখ্য সংগঠক থাকবে, যেখানে মুখপাত্র থাকতে পারে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বা যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, এই পদগুলো থাকবে, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ। আহ্বায়ক কমিটিটা আগে ঘোষণা করতে চাই, এরপরে আমরা আমাদের ডিসিশন মেকিংয়ের জন্য
1 লেয়ারে, 2 লেয়ারে, 3 লেয়ার, ইভেন 4 লেয়ারও হতে পারে। আমাদের এই আহ্বায়ক কমিটিকে সাজাতে পারি। যত দ্রুত সময় সম্ভব হয় আমরা একটা কাউন্সিলের দিকে যাব। এ সময় সার্জিসের কাছে প্রশ্ন ছিল, নতুন দল পরিচালনায় আয় ব্যয়ের হিসেব এবং অর্থের উৎস কি হবে। আমরা আমাদের রাজনৈতিক দলের জন্য একটা ফাউন্ডেশন করেছি, যে এই ফাউন্ডেশনে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই যে ফান্ডিংটি সেটি আসা শুরু করবে খুব অল্প সময়ের মধ্যে। দল ঘোষণার সাথে সাথে যারা আমাদের মানুষ রয়েছে তাদের আসলে এগিয়ে আসুক, তারা আমাদেরকে এই সহযোগিতা করুক, আমরা এটা চাই। আমাদের এখানে প্রত্যেক সেন্ট্রাল সদস্য তাদের জায়গা থেকে প্রতি মাসে চাঁদা দেয়, আমাদেরও দিতে হয়, তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করে। এভাবেই এখন পর্যন্ত চলে যাচ্ছে। এখন এটা এভাবে গেলেও আমরা রাজনৈতিক দল ঘোষণা এবং তার পরবর্তী সময় আমাদের স্পষ্ট একটা পলিসি থাকবে। আমরা আমাদের জায়গা থেকে এই অন্তত অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়টি সবার সামনে নিয়ে এসে নতুন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জানান, যৌক্তিক সমালোচনার আলোকে নিজেদের সংশোধনের মানসিকতা নতুন দলের নেতাদের মধ্যে আছে। তরুণ প্রজন্মের দেশপ্রেম, সাহস এবং ইতিবাচক পরিবর্তনের মানসিকতাই হবে নতুন রাজনৈতিক দলের মূল শক্তি। ব্যবস্থা যেটা মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্টদের দোসর ও দেশের শত্রুরা গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত করছে উল্লেখ করে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসা প্রতিশোধ ভুলে দেশকে উন্নত, বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন বেগম খালেদা জিয়া। ইমরুল আহসানের রিপোর্ট। প্রায় 6.5 মাস পর রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উপলক্ষ দলের বর্ধিত সভা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পর কেন্দ্র ও তৃণমূলের নেতারা একত্রিত হতে পেরেছে উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বেগম জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় তিনি দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের পাশেই আছেন। দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বেগম জিয়া বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবার ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বিএনপি চেয়ারপারসন বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি। আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়।
আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উক্তি স্মরণে রেখে নেতাকর্মীদের চলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। দলের বর্ধিত সভায় তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন স্লোগান সামনে রেখে বিএনপির এবারের বর্ধিত সভা। যাতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে হবে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ পুনর্গঠনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সুযোগ এবং সম্ভাবনা নস্যাৎ করতে এরই মধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই, তাদের চক্রান্ত থেমে নেই। সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায়, আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে। এছাড়া রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের সকল চক্রান্তের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বেক্সিমকোকে ব্যাংক ঋণ দেবার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে, আর কেউ বিদেশে থাকলে প্রয়োজনে পাসপোর্ট বাতিল হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর বেক্সিমকোর বন্ধ হওয়া 14টি কারখানা 33,000 কর্মী ও কর্মকর্তার পাওনা মেটাতে প্রয়োজনীয় 525 কোটি 46 লাখ টাকা দিচ্ছে সরকার। পরিশোধ শুরু হবে 9 মার্চ থেকে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গাজীপুরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে 31,669 জন কর্মী ও 1,565 জন কর্মকর্তা কাজ করতেন। আইন অনুযায়ী তাদের মোট পাওনা 552 কোটি 46 লাখ টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, 9 মার্চ থেকে এই পাওনা দেয়া শুরু হবে। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কর্মসংস্থান হারানোদের বিষয়ে সরকারের চিন্তা ভাবনা কি। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ডোন্ট ওয়ারি, কিছু না কিছু হবে, আমরা তো চেষ্টা করছি।
আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর ৭৮টি প্রতিষ্ঠানের দায় ৫০,০০০ কোটি টাকা। তার মধ্যে খেলাপি হয়েছে প্রায় ৩২,০০০ কোটি টাকা এক জনতা ব্যাংকেই, যার পরিমাণ ২৩,৫৫৭ কোটি টাকা। এর সাথে সংশ্লিষ্টদের কোনো ছাড় নয় বলে জানান শ্রম উপদেষ্টা। যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। বিদেশে যারা গেছে তারা হয় তারা যদি আসবে ফেস, অথবা ওইখানেই থাকবে এবং নন ডাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কী হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডক্টর সাখোয়াত। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক, হ্যাঁ। সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন। ধন্যবাদ। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। মাহমুদুর রহমান বলেন, সবার আগে দেশ, তাই দেশের স্বার্থে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আলোচনার সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে পারিবারিক ইতিহাসে রূপান্তর করেছিল। বাংলাদেশ ব্যাংক ও দেশের আর্থিক প্রতিষ্ঠান এবং বিদেশি উন্নয়ন সহযোগীদের নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে জলবায়ু মোকাবেলায় ভূমিকা রাখা প্রতিষ্ঠানদের সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার বলেন, জলবায়ু মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী জার্মানি। সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে মোকাবেলায় কাজ করার তাগিদ দেন জার্মান রাষ্ট্রদূত। পরে 5টি বিভাগে বিজয়ী 5 প্রতিষ্ঠানকে ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ড দেয়া হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল ফেস্ট 2025। 2 দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত হন দেশ বরেণ্য বিশেষজ্ঞ ও বিভাগের শিক্ষকরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। আজই শেষ হতে যাচ্ছে বইমেলা। বাঙালির প্রাণের মেলায় তাই বিদায়ের সুর। বৃহস্পতিবার শেষ কার্যদিবসেও মেলা প্রাঙ্গণে ভিড় জমেছিল বইপ্রেমীদের। সব বয়সী পাঠকরা মেলায় ঘুরে ঘুরে পছন্দসই বই কিনছেন। বিক্রেতারা বলছেন, মেলার শেষ অংশে তুলনামূলকভাবে বেড়েছে বইয়ের বিক্রি। মেলার 28তম দিনে নতুন বই এসেছে 176টি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। মোদের গর্ব মোদের আশা আমরে বাংলা ভাষা। ফেব্রুয়ারি মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলা বাঙালির সংস্কৃতি, ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান উৎসব। মেলার শেষ মুহূর্তে সাহিত্যপ্রেমীরা ছিল পছন্দের বই কেনায় ব্যস্ত। বইপ্রেমীরা বলছেন, বইমেলা এক ধরনের উৎসব। এই মেলায় বইয়ের প্রতি ভালোবাসা হয় আরও গভীর। আজকে আমাদের ছুটি শুরু হয়েছে আর আমরা আজকেই বাস থেকে নেমে সোজাসুজি চলে এসেছি, তো আমাদের অনুভূতি অনেক ভালো। আর আমরা অনেক টাইপেরই বই কিনেছি, যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই কিনেছি। আমাদের মতো বইপ্রেমীরা অলওয়েজ আশা করবে যেন এই মেলাটা অ্যাটলিস্ট 2 মাস হয়, আর এবার যদি 2 মাস না আরও 1 মাস না বেরোতে পারে, তার জন্য আরও 15টা দিন বাড়ায়। বই বিক্রেতারা জানান, মেলার শেষের দিকে বিক্রি হয়েছে ভালোই। দর্শনার্থী ও পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মোটামুটি ভালোই বই বিক্রি হয়েছে, আর সামনের একদিন ছুটির দিন আশা করি সর্বোচ্চ বেস্ট সেল হবে, এটাই প্রত্যাশা করি। আর বিক্রির বিষয়টা যেটা গত বছরের তুলনায় এবার বিক্রি অনেক কম। আর প্রত্যাশার কথা যদি বলেন যে আমাদের 60% প্রত্যাশা পূরণ হয়েছে। আর যে পতন, তারপরে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে পাঠকদের, নতুন দর্শকদের, নতুন লেখকদের
সবার যে সদর উপস্থিতি, তাদের যে আন্তরিকতা নিয়ে মেলায় আসা, বই কেনা, এই ব্যাপারটা খুবই চোখে পড়েছে। বইমেলা বাংলা সাহিত্যের ঐতিহ্যকে তুলে ধরার অন্যতম মাধ্যম। বই পড়া এবং বাংলা সাহিত্যকে জানার এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। এদিকে মেলায় লেখক এম বাদশার মাঠ রিপোর্টিংয়ের পেছনের গল্প নিয়ে নিষিদ্ধ সত্য নামে বই প্রকাশ পেয়েছে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে ৩ লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে ৩,89,০০০ মেট্রিক টন আমদানি হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানকে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আলিম আখতার খান। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। রমজান ঘিরে নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাপরিচালক বলেন, পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও কিছু ব্যবসায়ী বাজারে তেল সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করেছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং তা অব্যাহত থাকবে। রিয়াদে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদে কিং খালেদ এয়ারপোর্টে সংবর্ধনা দেয়া হয়। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চানের নেতৃত্বে মিনহাজুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফ উদ্দিন শাহিন সহ অন্যরা। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে মন্তব্য করেন কাতারের নেতারা। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, হারিস চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখার নতুন কমিটির আলোচনার সভায় একথা বলেন তারা। সভায় হাসান আহমেদকে সভাপতি, শাহিন আহমেদকে সাধারণ সম্পাদক ও আবদুল্লাহ জাকারিয়াকে সাংগঠনিক সম্পাদক করে কাতার শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান, সিলেট জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবী নোমান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।